করে তার পায়ের দামি চামড়ার জুতোর উপর সসের বাটিটা ফেলে দিল। ওই দেখছিস না, কি করলি? আমার 20,000 টাকার জুতোটা নষ্ট করে দিলি। এখন এটা পরিষ্কার কর, এটাই তোদের কাজ। সোহেল আয়ানের দিকে টিস্যু পেপার ছুঁড়ে দিয়ে বলল। মতিন সরকার আয়ানের ঘাড়ে একটা ধাক্কা দিয়ে বললেন, কি দেখছিস? সাহেব যা বলছেন শোন, হাঁটু গেড়ে ওনার জুতো পরিষ্কার কর, নইলে ঘাড় ধরে বের করে দেব। সেদিন শত শত মানুষের সামনে, তার ভালোবাসার মানুষের সামনে আয়ানকে হাঁটু গেড়ে বসতে হয়েছিল। সে যখন কাপা হাতে টিস্যু দিয়ে জুতোটা পরিষ্কার করছিল, সোহেল তার ছিল্লের সাথে রিনাকে বলল, দেখলে তো প্রেয়সী, এর আসল জায়গা এখানেই, আমার পায়ের নিচে। চারপাশের কিছু লোক হাসছিল, কেউ করুণার চোখে তাকিয়েছিল। রিনা আর সোহেল সেই হাসিতে যোগ দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে রিনা ঝুঁকে সায়ানের কানে ফিসফিস করে বলল, এই নোংরা অবস্থাতেই তোমাকে মানায়, আমার সামনে আর কখনো আসবে না। সেই রাতের পর আয়ান যেন অন্য এক মানুষে পরিণত হল। তার ভিতরকার সব দ্বিধা, ভয়, ভালোবাসা মরে গিয়ে সেখানে জন্ম নিল এক প্রতিশোধের আগুন। সে তার বিশ্বস্ত বাবুর্চি করিম চাচার সাহায্যে মতিন সরকারের দুর্নীতির সব প্রমাণ জোগাড় করতে শুরু করল। করিম চাচা আয়ানের এই অবস্থা দেখে বলেছিলেন, বাপের সম্মান বাঁচাতে নেমেছিস বাবা, আমি তোর সাথে আছি। এরপর তিনি গোপনে মতিন সরকারের সব কুকৃতির খবর আয়ানকে দিতেন। রচনা বিলাসের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হল। মতিন সরকার দামি স্যুট পরে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন যেন তিনি এই প্রতিষ্ঠানের মালিক। অনুষ্ঠানের ঠিক মাঝখানে যখন মতিন সরকার মঞ্চে উঠে নিজের সাফল্যের গুণগান গাইছিলেন, তখন আয়ান ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। মতিন সরকার তাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই বেয়াদব, তোকে এখানে কি আসতে বলেছে? আমি আর সবার সামনে তোকেই চাকরি থেকে বরখাস্ত করছি, দূর হয় এখান থেকে। আয়ান শান্তভাবে মাইক্রোফোনটা নিজের হাতে তুলে নিল। বরখাস্ত তো একজন হবেন মতিন সাহেব। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় শোনাল, তবে সে আমি নই, আপনিও নই। আয়ান পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে মঞ্চের পেছনের বড় পর্দায় সংযোগ করল। আমার বাবার সততা আর আপনার দুর্নীতি আপনাকে বরখাস্ত করবে। বড় পর্দায় ভেসে উঠল মতিন সরকারের সব কুকীর্তি, গোপন লেনদেনের ভিডিও, জাল বিলের ছবি। হল জুড়ে নেমে এলো পিন পতন নীরবতা। মতিন সরকারের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। এসব মিথ্যে, বানানো। কোনটা মিথ্যে মতিন সাহেব? আয়ানের কণ্ঠস্বর এবার গর্জে উঠল। যেদিন আপনি আমাকে সবার সামনে কান ধরে উঠবস করিয়েছিলেন সেটা মিথ্যে? যেদিন আমাকে চোর বলে গুদামে আটকে রেখেছিলেন সেটা মিথ্যে? নাকি যেদিন এক অহংকারী লোকের জুতো আমাকে দিয়ে পরিষ্কার করিয়েছিলেন সেটাও মিথ্যে? ঠিক তখনই পুলিশ এসে মতিন সরকারকে গ্রেপ্তার করল। তিনি হতভম্ব হয়ে আয়ানের দিকে তাকিয়ে বললেন, কে তুই? আয়ান তার ওয়েটারের জ্যাকেটটা খুলে ফেলে দিয়ে শান্ত গলায় উত্তর দিল, আমার নাম আয়ান চৌধুরী, প্রয়াত আরহাম চৌধুরীর একমাত্র ছেলে এবং এই রচনা বিলাসের মালিক। এই ঘোষণাটা যেন পারমাণবিক বোমার মতো ফাটল। সবাই অবাক হয়ে গেল। পরদিন সকালে আয়ান চৌধুরীর নাম শহরের মুখে মুখে ফিরতে লাগল। খবরটা রিনার কাছেও পৌঁছল। অনুশোচনায় তার বুক ভাঙছিল। কয়েকদিন পর সে সেজেগুজে আয়ানের অফিসে এসে হাজির হল। আয়ান, আমি সব শুনেছি। রিনা কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আরেকটিবার সুযোগ দাও। আয়ান খুব ধীরে তার দিকে ঘুরল। তার চোখে ঘৃণা ছিল না, ছিল এক গভীর শূন্যতা। সুযোগ? আয়ান মৃদু হাসল। যেদিন সেই অনুষ্ঠানে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল আর তুমি আমাকে অপমান করেছিলে, সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? যেদিন সোহেল আমার আত্মসম্মানকে তার জুতোর নিচে পিষে দিচ্ছিল, সেদিন তোমার সমর্থন কোথায় ছিল রিনা? তুমিও তো সেই অপমানে যোগ দিয়েছিলে। আয়ান জানালার কাছে গিয়ে দাঁড়াল। তুমি আয়ান চৌধুরীকে ভালোবাসনি, তুমি ভালোবেসেছ রসনা বিলাসের মালিককে। কিন্তু আমার কাছে সেই ওয়েটার আয়ানের মূল্য অনেক বেশি, যে প্রতিদিন অপমানিত হয়েও নিজের লড়াইটা ছাড়েনি। তুমি তাকে ঘৃণা করেছিলে। তুমি শুধু আমার ভালোবাসার পরীক্ষা নয়, মনুষ্যত্বের পরীক্ষাতেও ব্যর্থ হয়েছ। আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। আয়ান দরজার দিকে ইঙ্গিত করে বলল, তুমি এখন যেতে পারো, আমার অনেক কাজ বাকি। রিনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না। সে বুঝতে পারল সে শুধু একজন ধনী মানুষকে হারায়নি, সে একজন খাঁটি মানুষকে হারিয়েছে, যার মূল্য সে কোনোদিন বুঝতে পারেনি। বিধ্বস্ত হৃদয়ে সে বেরিয়ে গেল। আয়ান তার দিকেও ফিরে তাকাল না। তার দৃষ্টি ছিল ভবিষ্যতের দিকে।